সবসময় তো দাম বেড়েই যাচ্ছে। আমরা দোকানদারদের পাগল হয়ে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগল হয়ে দিতেছি। চড়া বাজারে স্বস্তির খোঁজে ক্রেতা। রমজানে শুল্ক করের বাড়তি বোঝার সংখ্যা, ছোলা ছাড়া কমেছে অন্য সব পণ্যের আমদানি, এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ। কিশোরগঞ্জের 11 ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে, কার্যক্রমে স্থবিরতা, নাগরিক সেবা না মেলায় চরম ভোগান্তি, প্রশাসক নিয়োগের পরিকল্পনা। কথা দিয়েও রাখল না বাফুফে, নির্বাচনী ডামাডোলে 1.5 মাস পিছিয়েছে ঘরোয়া ফুটবল, সময় মতো মৌসুম শেষ হয়নি শঙ্কা, লোকসানের মুখে ক্লাবগুলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। রমজান সামনে রেখে সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা শোনা গেলেও আমদানির তথ্য বলছে ভিন্ন কথা। ছোলা ছাড়া অন্য কোনো পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার কমেছে। এর মধ্যে আবার আমদানিকারকরা জানাচ্ছেন উচ্চ মূল্যের বাজারে রমজানের দরকারি পণ্য কিনতে শুল্ক করে বাড়তি বোঝা টানতে হবে ভোক্তাকে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন মার্চে শুরু হতে যাওয়া রমজানের জন্য আমদানি বাড়ানোর সময় এখনই, না হলে ব্যবস্থাপনাগত দুর্বলতায় পণ্যের দাম আরও বাড়তে পারে। বছরব্যাপী দেশে ছোলার চাহিদা কম বেশি 2 লাখ মেট্রিক টন, যার অর্ধেকই প্রয়োজন পড়ে রমজানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গেল বছর জুলাই অক্টোবর 4 মাসে 63,973 মেট্রিক টন ছোলা আমদানির জন্য ঋণপত্র বা এলসি খুলেছেন ব্যবসায়ীরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 215% বেশি। একই সময়ে 13,253 মেট্রিক টন ছোলা আমদানির জন্য এলসি নিষ্পত্তি হয়েছে। গত বছর এ সময়ে 49% কম হয়েছিল। পণ্য যদি আপনি সস্তা যদি হতো, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে না, তারা কিছুটা চলতে পারতো। সবসময় তো দাম বেড়েই যাচ্ছে, কমার তো কোনো দেখতেছি না। সমস্ত জিনিসের দাম বেশি ভাই, আমরা দোকানদারদের পাগল হয়ে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগল হয়ে দিতেছি। পর্যাপ্ত পরিমাণ সরকার এলসি অনুমতি দিবে, তখন পর্যায়ক্রমে বাজার কমবে। ট্যারিফ কমিশনের হিসেব, বছর জুড়ে খেজুরের চাহিদা প্রায় 1 লাখ মেট্রিক টন হলেও রমজানেই লাগে 60 থেকে 70 হাজার মেট্রিক টন। এই পণ্য আমদানিতে এখন পর্যন্ত ভালো কোনো বার্তা নেই। বছর ব্যবধানে গেল অক্টোবর পর্যন্ত 4 মাসে খেজুর আমদানিতে এলসি খোলা কমেছে প্রায় 29%, নিষ্পত্তিও কমেছে 69%-এর কাছাকাছি। এলসি আমাদেরকে দিত না, এখন তো আমরা এলসি আমরা যখন চাই তখনই আমাদেরকে এলসি দেয়। গতবারের থেকে এই বছর ডলারের প্রাইস বেশি, সেক্ষেত্রে কস্টিং বেশি পড়বে, তার মানে ভোক্তা সাধারণ সেটার ব্যয় ভার নিতে হবে। ইফতারের আরেক অনুষঙ্গ পেঁয়াজু বানাতে রমজানে পেঁয়াজের চাহিদাও বাড়ে, অথচ গেল অর্থ বছরের প্রথম 4 মাসে পণ্যটি আমদানিতেও এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে যথাক্রমে 37 থেকে 65%। বিশ্লেষকরা বলছেন সরবরাহ বাড়াতে না পারলে ভোক্তা ভোগান্তি বাড়বে। রমজানের সময় পার্টিকুলার কয়েকটা পণ্যের ক্ষেত্রেই আমাদের চাহিদাটা বেশি বাড়ে। আমদানিকারকদেরকে কিছুটা আমার মনে হয় যে উৎসাহিত করা, প্রণোদিত করারও প্রয়োজন পড়বে, যাতে করে তারা সময় মতো এই আমদানিটা এনে আমাদের স্টকে রাখতে পারেন এবং সময় মতো রিলিজ করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত বছর জুলাই অক্টোবরে আলু আমদানির কোনো এলসি খোলা না হলেও এবার এ সময়ে 4,906 মেট্রিক টনের এলসি খুলেছেন ব্যবসায়ীরা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। রমজানের দাম সহনীয় পর্যায়ে রাখতে খেজুর আমদানিতে শুল্ক কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআরের এই সিদ্ধান্ত আগামী 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। রমজানের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে খেজুর আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15%, অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 3% ও বিদ্যমান 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এই পণ্য আমদানিতে মোট কর 63.60% থেকে কমিয়ে 38.70% করা হয়েছে। এতে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় 60 টাকা থেকে 100 টাকা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। অভ্যুত্থানে হত্যায় দায়ীদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারাও স্বাধীন, সবাই সুষ্ঠু বিচার পাবেন বলেও জানান ডক্টর ইউনূস।
গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে 2 দিন পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে বিভিন্ন হত্যা মামলায় ধরা পড়তে থাকেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও আমলারা। এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে কারো মতো তারাও স্বাধীন। রাজনৈতিকভাবে দলটিকে মোকাবিলা করা হবে। এ সময় নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চান না জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এখনও নির্বাচনের কোনো তারিখ দেওয়া সম্ভব হয়নি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বলেন, তরুণদের ধ্যান ধারণা উচ্চাকাঙ্ক্ষাপূর্ণ। তারা এ অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ চিত্রিত করেছে। বাংলাদেশ আগে যা দেখেছে তার থেকে অনেক বড় কিছু করেছে তরুণরা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া সত্যিকার জাতীয় ঐকমত্য সম্ভব নাও হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। সংস্কারের লক্ষ্যে দেশে 11টি কমিশন করা হলেও এখনও হয়নি শিক্ষা কমিশন। ফলে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কারিকুলাম নিয়ে সৃষ্টি হয়েছে নতুন সংকট। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কমিশন গঠন করে সমস্যার সমাধান করতে না পারলে সংস্কার তো দূরের কথা, রুটিন কাজ পরিচালনায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, শিক্ষা কমিশন গঠন নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। শাকির আহমেদের রিপোর্ট। স্বাধীনতার 5 দশক পরেও নির্দিষ্ট হয়নি জাতীয় শিক্ষা দর্শন। ফলে ক্ষমতাসীন সরকার নিজেদের রাজনৈতিক দর্শন অনুযায়ী প্রবর্তন করে কারিকুলাম, রচনা করে পাঠ্য বই। আর সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বদলে যায় তা, বাতিল হয় কারিকুলামও। 2012 সালের পাঠ্য বই পরিমার্জন করে 2025 শিক্ষাবর্ষের জন্য ছাপানোর কাজ চলছে। আর 2026 সালে শিক্ষার্থীরা কোন কারিকুলামে পড়াশোনা করবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তই হয়নি। শিক্ষাবিদরা বলছেন, এখনো কোনো উদ্যোগ না থাকায় এই সময়ের মধ্যে 2026 সালের জন্য কারিকুলাম প্রণয়ন, পাঠ্য বই রচনা ও স্কুল পাইলটিং শেষ করা সম্ভব হবে না। 1 বছর মোটেই পর্যাপ্ত নয় একটা শিক্ষাক্রম নতুনভাবে প্রতিষ্ঠা করা। পাঠ্যপুস্তক রচনার জন্য হয়তো আমরা 1 বছরে একটা শ্রেণী বা 2টা শ্রেণী একই সাথে তো আমাদের সকল শ্রেণীর যদি করতে হয়, সেটা কিন্তু অনেক জটিলতা তৈরি করে এবং অনেক তাড়াহুড়ার কারণে অনেক ভুল ভ্রান্তি হয়, যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তো এখনই উত্তম সময় সেই পরিকল্পনাটা গ্রহণ করবার, না হলে 2026 সালেও কোনো রকম জোড়াতালি দিয়েই এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা কমিশনের মাধ্যমে জাতীয় শিক্ষা দর্শন প্রতিষ্ঠা করতে না পারলে সংস্কারের লক্ষ্য অর্থহীন হয়ে পড়বে। একটি হোলিস্টিক এডুকেশন কমিটি হতে পারে বা কমিশন হতে পারে, তাদের আন্ডারে কতগুলো সাব কমিটি বা টাস্কফোর্স করে টোটাল জিনিসগুলোকে নিয়ে এসে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আদারওয়াইজ কিন্তু টোটাল যে সরকারের লক্ষ্য, টোটাল যে সংস্কারের উদ্দেশ্য, পুরোটাই ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে তাদের। শিক্ষার অবশ্যই এটা কাজ হবে, বাট এটা কখন এই কমিশনটা হবে এখনো এটা ডিসিশন হয়নি। এর আগে সবশেষ শিক্ষানীতি প্রণয়নে ডক্টর কবির চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে সরকার, যার তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা হওয়ায় আত্মগোপনে কিশোরগঞ্জের 11 ইউপি চেয়ারম্যান। এতে স্থবিরতা নেমে এসেছে পরিষদের কার্যক্রমে। জরুরি সেবা না মেলায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। সংকট নিরসনে শীঘ্রই প্রশাসক নিয়োগের কথা ভাবছে স্থানীয় সরকার বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জের বাজেটপুরে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে অন্তত 9টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আফজালের সঙ্গে আসামি করা হয় তার আত্মীয়, সহযোগী ও উপজেলার 11টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও। মামলা দায়েরের পর আত্মগোপনে চেয়ারম্যানরা। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। নাগরিক সেবা পেতে ভোগান্তিতে বাসিন্দারা। চেয়ারম্যান মহোদয় অনুপস্থিত থাকার কারণে আমরা সাইন করার যে বিষয়টা, এটা নিয়ে আমরা একটু সমস্যা পড়তেছি। সকালটা নিয়ে এই পর্যন্ত করতেছি, অন্য কাজ হইতেছে না। জনগণ এটা একটু ভোগান্তির শিকার হচ্ছে। দেওয়া হোক, আর নাইলে অন্য একজন লোক দেওয়া হোক।
এটা দিলে আমাদের লোকগুলা লাগে একটু সুবিধা হবে। তবে আত্মগোপনে থেকেও সচিবদের মাধ্যমে জরুরি সেবার কাগজপত্রে স্বাক্ষর করছেন কেউ কেউ। চেয়ারম্যান সাহেব না থাকার কারণে অফিসিয়াল বিভিন্ন কাজ সঠিক সময়ে আমরা সিগনেচার করাতে পারতেছি না। তাছাড়া পাবলিক প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে পারতেছে না। আমার যতটুকু কাজ সেগুলো আমি করে জনগণকে দিচ্ছি, তারপর জনগণ ওনার সাথে যোগাযোগ করে ওনার সিগনেচার নিচ্ছে। উপজেলা প্রশাসন বলছে এরই মধ্যে 4টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। বাকি 7টিতে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। লিখিত সুপারিশ আসবে যে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ করতে পারছেন না বা মামলার আসামি হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর অবশ্যই নাগরিকের যে বিষয়টা রয়েছে সেটা নাগরিক যাতে কোনোভাবেই ভোগান্তির শিকার না হয় সেই বিষয়টা আমরা দেখব। এলাকাবাসীর তথ্য মতে গত ইউপি নির্বাচনে বাজিতপুরের 11 ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন কিশোরগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের স্বজন ও তার সহযোগীরা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। দীর্ঘদিন সংস্কারের অভাবে টাঙ্গাইল পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। ভাঙা সড়কে চলাচলে অন্তহীন ভোগান্তি যেন এখন নিত্যসঙ্গী। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কাদি তালুকদারের পাঠানো তথ্য, রাশিদ খানের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে টাঙ্গাইল পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। ভাঙা সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাচ্ছেন পৌরবাসী। এছাড়া প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এমনকি প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দীর্ঘদিন যাবতীয় এই রাস্তাটা ভয়াবহ অবস্থা, মানুষ চলাচলে একেবারে অনুপযোগী। প্রতিনিয়ত রিক্সা উল্টা যায়, গাড়ি উল্টা যায়। কি তাতে কলজামেটা বাইরে যাওয়ার নাই। এই রাস্তাঘাট এত খারাপ, মানে আমরা গাড়ি চালাবারই পারি না। আমাদের এই রাস্তাটা দ্রুত সংস্কার করলে আমরা অনেক উপকৃত হব। তবে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। টাঙ্গাইল শহরে যে খানাখন্দ এবং ভাঙাচোরা রাস্তা আছে সেগুলো সংস্কারের জন্য আমরা নিয়মিত কার্যক্রম গ্রহণ করছি। আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যেই আমরা বাজেট বরাদ্দ সাপেক্ষে এই কাজগুলো বাস্তবায়ন করতে পারব। 1887 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইল পৌরসভাটি 1989 সালে ক শ্রেণীতে উন্নীত করা হয়। বর্তমানে পৌরসভার 18টি ওয়ার্ড রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। মুন্সিগঞ্জে আমদানি করা বীজ আলু যেন সোনার হরিণ। এবছর প্রথমে 11,000 টাকা দরে মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। সেই সঙ্গে সারের দামও চড়া। এতে ক্ষোভ ঝরছে কৃষকের কণ্ঠে। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে বীজ আলুর দর। আবু জাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম। বিস্তীর্ণ জমিতে কৃষক ব্যস্ত বীজ আলু রোপণে। বর্ষার পানি সরে যাওয়ার পরই জমি প্রস্তুত করেও উন্নত বীজের জন্য চ্যালেঞ্জে পড়তে হচ্ছে তাদের। হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের 50 কেজির প্রতি বাক্স আলু বিক্রি হচ্ছে অন্তত 25,000 টাকায়। গেল বছর একই পরিমাণ বীজ আলুর দাম ছিল 7 থেকে 8,000 টাকা। এবছর প্রথমে প্রায় 11,000 টাকা দরে বিক্রি শুরু করলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশি। কৃষক বলছেন, সরকারি ব্যবস্থাপনায় বিএডিসির বীজ আলুর 40 কেজির বস্তা 6,500 টাকায় বিক্রি হলেও আস্থা কম। অভিযোগ উঠেছে, বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দরের চেয়ে বস্তা প্রতি প্রায় 200 টাকা বেশি দরে। তবে ডিলাররা বলছেন, প্রতি বাক্স আলু 14 থেকে 15,000 টাকায় বিক্রি করছেন তারা। কিছুক্ষণ আগে বলছে মানে 14,000 15,000 টাকা, কিন্তু 14,000 15,000 আমরা পাচ্ছি না। সিন্ডিকেটে তো বাড়াইতেছে না, চালু কই গিয়ে 14,000, ওইটা 26,500। সারের দামও সরকারের রেট থেকে 200 টাকা করে বেশি বিক্রি হয়ে যাচ্ছে। ইম্পোর্টের মাল যখন ঢুকে যাবে তখন মালের কোনো অভাব হবে না, কৃষকদের বুঝে মাল আছে। এখন কৃষক অস্থির হয়ে গেছে যে মাল বুঝে আর নাই। 5-6টা হাত বদল হয়েছে। বদল হওয়াতে এক পর্যায়ে গিয়া দেখা গেছে এটা প্রায় 17-18,000 টাকার মতন হয়ে গেছে। পরে আরেকজনের নিচে আবার 21,000 টাকা কিনা। তবে বেশি দরে বিক্রির বিষয়টি গ্রহণযোগ্য নয় বলছে কৃষি বিভাগ। আপনারা সর্বোচ্চ বিক্রয় মূল্য বক্সের গায়ে লিখে দেন, এটার উপরে কোনো দামে বিক্রি হবে না। এই কাজটা আমরা করার চেষ্টা করছি। চলতি মৌসুমে আকাশ পথে 300 মেট্রিক টন এবং নৌপথে 350 মেট্রিক টন বীজ আলু হল্যান্ড থেকে আমদানি করা হয়। জেলায়
এবছর 34,655 হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর সেই জমিগুলি এখন প্রস্তুত করা হচ্ছে রোপণের জন্য, কিন্তু বীজের চড়া মূল্যের কারণে কৃষকের এখন নাবিশ্বাস অবস্থা। মুন্সিগঞ্জের টর্কি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নির্বাচন সহ নানা কারণে নির্ধারিত সময়ে ফুটবল মৌসুম শুরু না করায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ঘরোয়া লীগের ক্লাবগুলো। ক্যাম্পে বিদেশি ফুটবলারদের জন্য গুনতে হয়েছে বাড়তি বেতন। খরচ পড়ার পাশাপাশি মধ্যবর্তী দল বদলেও নানা জটিলতায় পড়ার শঙ্কায় ক্লাব কর্মকর্তারা। সময়মতো মৌসুম শেষ হওয়া নিয়েও আছে শঙ্কা। সব জেনেও দায়সারা উত্তর বাফুফের। আগামী বছর 31 মের মধ্যেই ফুটবল মৌসুম শেষ করার আশ্বাস পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের। কথা ছিল 11 অক্টোবর শুরু হবে 2024-25 ফুটবল মৌসুম, কিন্তু বরাবরের মতোই কথা দিয়ে রাখেনি বাফুফে। নির্বাচনের ডামাডোলে চাপা পড়ে যায় ঘরোয়া ফুটবল মৌসুমের হাকডাক। মাঠ সংকট ও পারিপার্শ্বিক নানা কারণ দেখিয়ে 1.5 মাস পিছিয়ে দেওয়া হয় ঘরোয়া ফুটবল। ফেডারেশন কর্তাদের নির্বাচন প্রীতির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবগুলো। ক্যাম্পে বিদেশি ফুটবলারদের জন্য গুনতে হয়েছে বাড়তি বেতন। খেলা না থাকায় ছন্দ হারিয়ে ফেলেন ফুটবলাররাও। প্লেয়ারদের যে প্র্যাকটিস করার বা খেলার যে মন মানসিকতা থাকে সেই টেম্পোটা আসলে হারিয়ে যায়। ফরেন তো জানেন, ধরেন মান্থলি ওদের স্যালারি দিয়ে দিতে হবে, ওদের সাথে কোনো কথা নাই। আমরা ধরেন ফার্স্ট লিগ টু লাস্ট লিগ পর্যন্ত, তো এই জন্য ফরেনটা একটু তাড়াতাড়ি আসলে ওদের ধরেন 1 মাস করে স্যালারিটা বেড়ে যায়। এখানে একটা খরচ আছে এবং থাকা করার একটা খরচ তো আছেই, এটা জানেন, যেহেতু লিগটা বড় হয়ে গেছে। কারণ আমাদেরকে যখন প্রথম বলছিল যে একটা টাইমে শুরু হবে, এরপর অলমোস্ট প্রায় 1 মাসের বেশি আমাদের খেলাটা পিছিয়েছে। এই জন্য সবাই, আমি মনে করি সবাই আর্থিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছেই। দেরিতে খেলা শুরু হয়, সময় মতো ফুটবল মৌসুম শেষ করতে পারা নিয়েও শঙ্কায় আছেন ক্লাব কর্তারা। আছে মধ্যবর্তী দলবদল নিয়েও জটিলতা। ক্যালেন্ডার তো ধরতে পারবেন না, যে ক্যালেন্ডারে ছিল, যেহেতু পিছাইছে প্রায় অলমোস্ট 1 মাস তুলে, তো আপনি নেক্সট উইন্ডো যে ক্যালেন্ডারটা এটা ধরতে পারবেন না, এটা তো সময় নষ্ট হয়েছে। প্লেয়ারগুলোকে নিয়ে আমরা একটা উইন্ডোতে তো যাওয়ার কথা ছিল, এখন উইন্ডোটা কিভাবে হবে সেই উইন্ডোতে, যেহেতু আমাদের জানুয়ারি মাসে উইন্ডোটা চলে আসবে, সেই ক্ষেত্রে তো আমাদের মিড টার্মের খেলা চলাকালীন মিড টার্মে যে উইন্ডোতে আমরা পড়ছি। সব জেনেও অবুঝ বাফুফে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই নাকি ফুটবল মৌসুম পিছিয়ে দিতে বাধ্য হয়েছে ফেডারেশন। তবে সমস্যার সমাধানও নাকি রাখা হয়েছে নতুন মৌসুমের ক্যালেন্ডারে। দেরি করে শুরু করলো, আমরা ফিকচারটুকু এমনভাবে তৈরি করেছি যে আগামী বছর আমাদের যে টার্গেটটুকু ছিল আন্তর্জাতিক উইন্ডোর সাথে ম্যাচ করে যেন রেজিস্ট্রেশনটা শুরু হতে পারে, আমাদের সেই দিক থেকে দৃষ্টি আছে এবং উইদিন 31 মে আমরা আমাদের সিজনটুকু শেষ করে ফেলবো। আগামী বছর 31 মের মধ্যে ফুটবল মৌসুম শেষ করার আশ্বাস পেশাদার লীগ কমিটির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবসময় তো দাম বেড়েই যাচ্ছে। আমরা দোকানদার তো পাগল হয়ে দিতেছি, কাস্টমারের সাথে আমরা পাগল হয়ে দিতেছি। চড়া বাজারে স্বস্তির খোঁজে ক্রেতা। রমজানে শুল্ক করের বাড়তি বোঝার সংখ্যা। ছোলা ছাড়া কমেছে অন্য সব পণ্যের আমদানি। এখনই উদ্যোগ নেওয়ার পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।